গৌর প্রেমানন্দে। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা একটা নামক মন্দির। চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে ছিলেন তখন দুইজনকে নামহট্ট দায়িত্ব দিয়েছিলেন। এক হচ্ছে নিত্যানন্দ প্রভু আর একজন হচ্ছেন হরিদাস ঠাকুর। দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তখন নবদ্বীপের সব জায়গায় এই নামহট্ট প্রচার করেছিলেন। যখন ইনারা এই পৃথিবী ছেড়ে চলে যান তখন দীর্ঘদিন এই নামহট্টগুলো বন্ধ ছিল, কোনো প্রচারণা ছিল না। অনেক বছর পরে ভক্তিবিনোদ ঠাকুর এসেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর এসে এই নামহট্ট আবার চালু করেছিলেন, হ্যাঁ, নবদ্বীপ সহ সব জায়গায়। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর যখন চলে গেলেন তখন ওই নামহট্ট আবার বন্ধ ছিল। এরপর ছিল প্রভুপাদ আবার এসে এই নামহট্ট আবার চালু করেছিলেন এবং আজকে জানার শুভ শুভ আবির্ভাব তিথি। ইনার পরেই ছিল প্রভুপাদ দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সারা বিশ্বব্যাপী এই নামহট্ট প্রচার করবে। কাকে? এই গুরু মহারাজকে দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য নামহট্টের মন্ত্রী হিসাবে আজকে সারা পৃথিবীব্যাপী খ্যাত। কে ছিল? জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তো এই গুরু মহারাজের অপার করুণার জন্য আজকে মনে করেন আমরা এখানে সবাই এই মন্দিরে উপস্থিত হতে পেরেছি। কার করুণা? গুরু মহারাজের করুণা। তো গুরু মহারাজের সাথে আমি তখন গুরুকুলের ছাত্র ছিলাম 98 সালে, গুরুকুলের ছাত্র। তো আমরা গুরুকুলে সেই সময় 300 স্টুডেন্ট ছিলাম, 300, বুঝেছেন? তো হঠাৎ করে একদিন শুনলাম আমাদের গুরুকুলটা হতো সে সময় শিববাড়ি মন্দিরে গুরুকুলটা হতো। তো গুরুকুলের আমাদের 3 জন টিচার ছিলেন সেই সময়। আমাদের 2 জন গুরু ভাই আর একজন আলাদা আরেকজন ভক্ত, উনিও ভক্ত ছিলেন। তো সৌমিত্র প্রভু নামে সনাতন রূপ প্রভু আমাদের সাথে ছিলেন, পলাশ প্রভু ছিলেন। ইনারা একদিন বলছেন যে খুলনা তালতলা মন্দিরে গুরু মহারাজ আসবেন। তখন আমি গুরু মহারাজকে দেখি নাই, টোটালি আমি দর্শন করি নাই। আমি গুরু মহারাজ কে এটাই জানতাম না। তো এবার এই 300 স্টুডেন্টের মধ্যে ডিসিশন হলো যে আমরা এই গুরুকুলের পক্ষ থেকে একটা মালা দেব। খুব সুন্দর করে একটা মালা বানানো হলো। এখন এই মালাটা গুরু মহারাজকে কে দেবে? তো সবাই মিলে ডিসিশন হলো যে সর্বপ্রথম আমার একার পরে দায়িত্ব আসলো যে এই মালাটা গুরুকুলের পক্ষ থেকে তুমি দিবা। তো দেখলাম যে মালাই যে ওয়েট খুব বড় আর যেরকম ভাবে তৈরি করা হয়েছে তাতে আমার এইরকম 2 জনে ধরে নিয়ে গুরু মহারাজের গলায় দিয়ে চিনি তো না, এটা আমার পক্ষে কেমন সম্ভব হচ্ছে না মনে হচ্ছে নিজের কাছে। তবুও অনেক নিয়ে যাচ্ছি। এখন নিয়ে যেয়ে দেখি যে সবাই বসে আছেন, কিন্তু হঠাৎ করে কাউকে দেখছি যে আসছেন রুম থেকে বেরোয়। তো এরকম একটা চেয়ার ছিল, আমি এই জন্য চেয়ারটার পরে বসিনি। ঠিক এরকম একটা চেয়ার ছিল, গুরু মহারাজ বসছেন একদম সম্পূর্ণ চেয়ার জুড়ে। স্বাস্থ্য শরীর তখন আরো বেশি ভালো ছিল, মুটা একদম সম্পূর্ণ আর একদম ফর্সা টকটকে একটা চেহারা, ওই ইসের পরে বসা। তা আমি ওই মালা দেব এখন ধরে রয়েছি, তা ভাবতেছি কি যে আমি আসলে সামনে কারে দেখতেছি, হ্যাঁ। তো আমি এখন ধরে নিয়ে দাঁড়ায় আছি। খুলনা মন্দিরের প্রেসিডেন্ট বাবু বলছে এই মালা দাও। 2 বার বলছেন কিন্তু তারপরেও আমি দিচ্ছি না। পরে আমার সাথে সনাতন প্রভু, ওই যে বললাম আমাদের টিচার, উনি এসে আমার সেই তাড়াতাড়ি দে, আরো সবাই দেবে। মানে এত সুন্দর চেহারা, ওই সময় আমি আর
আর কাউকে আমি জীবনে দেখেছি বলে এরকম আমার মনে হয়। তো মালাটা দিয়ে আসছি, এবার আসার পরে সনাতন প্রভু আমার বলছে, তোর কি হয়েছে রে? তা বলছি, বাবু এইটাই তো আমি জানি। তা বলছে, ওই যেটা হয়েছে এখন চেষ্টা কর ওইটাকে ধরে রাখা, বাস্তবায়ন করার জন্য। তাই আমি বললাম, প্রভু ঠিক আছে, মেনে নিলাম, চেষ্টা করব। তো এটা ছিল গুরু মহারাজের সাথে আমার প্রথম দর্শন। আর সর্বশেষ সারাদিন বসেও শেষ করা যাবে না। আর সর্বশেষ একটা মহিমা শেষ, 1 মিনিট। তো আমার যখন ব্রাহ্মণ দীক্ষা হয় তখন আমরা সিলেট গিয়েছিলাম, সিলেটে ভালো করে এই তো শেষ, সিলেটে গেলাম, কিন্তু সবার দীক্ষা হলো, আমাদের 2 জনের দীক্ষা হলো না। তো 2 জনের যাদের দীক্ষা হলো না, আর যাদের দীক্ষা হলো তাদেরকেও আমি অনেক অনেক সময় এরপরে ক্লাস করাইছি, কিন্তু আমার নিজের দীক্ষাটা হলো না। তা না হলে মনটা খারাপ করে বাড়ি চলে আসছি।